একটা সময় ছিল যখন মানুষ আর ড্রাগনেরা একসাথে বসবাস করত। হাসি খুশি আর সুখ সমৃদ্ধিতে ভরে ছিল তাদের জীবন। কিন্তু মানুষের মধ্যকার হিংসা বিবাদ একসময় এক ভয়ঙ্কর দানবের জন্ম দেয়, যে দানব গ্রাস করে ফেলে সবকিছু। সে যাকে স্পর্শ করে সেই পাথরে পরিণত হয়ে যায়, আর তাকে মোকাবেলা করতে গিয়ে সব ড্রাগনগুলিও একসময় পাথরে পরিণত হয়ে যায়। আর এরপর একটি ছোট্ট মেয়ে রায়া প্রতিজ্ঞা করে সেই দানবের হাত থেকে সবাইকে রক্ষা করে আবারও হারিয়ে যাওয়া সবাইকে ফিরিয়ে আনবে। তো সে কিভাবে এই দানবের মোকাবেলা করে আর শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে তা জানতে হলে থাকতে হবে আজকের গল্পের শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা শুনবো 2021 সালে মুক্তি পাওয়া রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন মুভিটির গল্প। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এরকম সুন্দর সুন্দর মুভিগুলোর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। মুভির শুরুতেই আমরা এই মুভির প্রধান চরিত্র রায়াকে দেখতে পাই। সে তার পোষা প্রাণী টুকটুকের পিঠে চড়ে একটি পরিত্যক্ত শহরের ভেতর দিয়ে এগিয়ে চলেছে, আর সেখানকার সকল মানুষ এখন পাথরে পরিণত হয়েছে। রায়া আমাদেরকে জানায় এই শহরের অবস্থা আগে মোটেও এমন ছিল না। আজ থেকে 500 বছর আগে কোমান্দ্রা নামে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ ছিল, যেটা ছিল স্বর্গের মতোই সুন্দর। কারণ সেখানে মানুষদের পাশাপাশি ড্রাগনেরাও বসবাস করত, যারা সেখানে বৃষ্টি, পানি এবং শান্তি এনে দিয়েছিল। আমরা জানি যে কিছু মাইথোলজি অনুযায়ী ড্রাগনেরা হলো এক ধরনের স্বর্গীয় প্রাণী যাদের বিশেষ ক্ষমতা রয়েছে। সো এইটা তেমনই একটা গল্প। তো কোমান্দ্রার লোকেরা সেখানে অনেক সুখেই বসবাস করত, কেননা বেঁচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন তার সবকিছুই তাদের কাছে অ্যাভেলেবেল ছিল। কিন্তু তাদের সেই সুখ বেশি দিন টেকেনি। এক সময় সেখানে ড্রোন নামে এক ভয়ঙ্কর দানবের আবির্ভাব ঘটে, আর এই দানব যাকে স্পর্শ করে সেই পাথরে পরিণত হয়ে যায়। আর সময়ের সাথে সাথে সেই দানবটি আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে থাকে, এবং তাকে ঠেকাতে সেখানকার ড্রাগনেরা এগিয়ে আসে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টার পরেও সেই দানবের সাথে পেরে ওঠে না, এবং শেষমেশ তারাও পাথরে পরিণত হয়ে যায়। আর তাদের মধ্যকার শেষ ড্রাগন মহান সিসু তার সমস্ত পাওয়ার দিয়ে একটি ম্যাজিক্যাল স্টোন তৈরি করে, আর তার মাধ্যমে সে সেই ড্রোন নামের দানবটিকে ধ্বংস করে দেয়, যার ফলে পাথর হয়ে যাওয়া সব মানুষেরা আবার ঠিক হয়ে যায়। কিন্তু ড্রাগনেরা আর ফিরে আসে না, তারা তেমনই পাথর থেকে যায়। এমনকি সিসু নামের সেই শেষ ড্রাগনটিও অদৃশ্য হয়ে যায়। তো এরপর সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না। সিসুর তৈরি সেই ম্যাজিক্যাল স্টোনটি নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে থাকে। তারা সবাই মনে করতে শুরু করে ওই স্টোনটির স্পেশাল পাওয়ারের কারণে সেটি যাদের কাছে থাকবে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। আর এই বিভেদের কারণে সেই কোমান্দ্রা নামের দেশটি 5টি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায়। সেই রাজ্যগুলোর নাম হলো হার্ট, ফ্যাং, স্পাইন, ট্যালন এবং টেল। আর তারা প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে ওঠে, কারণ তারা সকলেই সেই ড্রাগন স্টোনটি নিজের করে পেতে চায়, যে কারণে হার্ট রাজ্যবাসীরা সেই ড্রাগন স্টোনটিকে লুকিয়ে ফেলে। তো এরপর কাহিনী শিফট হয় বর্তমান সময় থেকে 6 বছর আগে। রায়া তখন বেশ ছোট, আর সে এখন তার বাবা বেঞ্জার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে কিভাবে ওই স্টোনটিকে সুরক্ষা করতে হয়। রায়া হলো হার্ট রাজ্যের রাজকুমারী, আর তার বাবা বেঞ্জা হলো সেখানকার রাজা। অর্থাৎ হার্ট রাজ্যের রাজারাই বংশ পরম্পরায় সেই ড্রাগন স্টোনটি সুরক্ষা করে আসছে। আর বাকি যে 4টি রাজ্য রয়েছে তারা এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই মণিটি হাতিয়ে নেওয়ার। যদিও রায়ার বাবা বেঞ্জা এখনো মনে প্রাণে বিশ্বাস করে যে পূর্বে যেমন তারা সকলে মিলে কোমান্দ্রা নামের একটি রাজ্যে বসবাস করত, চেষ্টা করলে হয়তো তারা এখনো আবার এক হতে পারবে। আর তার এই বিশ্বাস থেকেই একদিন সে বাকি 4টি রাজ্যকে তার রাজ্যে খাবার গ্রহণের নিমন্ত্রণ করে। কারণ বেঞ্জা ভেবেছিল সে সবাইকে একসঙ্গে এনে তাদের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আবারও সবাই মিলেমিশে একসাথে থাকবে। কিন্তু এই নিমন্ত্রণই রায়ের জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ এই সময়ের মধ্যেই ফ্যাং রাজ্যের রাজকুমারী নামারির সাথে রায়ার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর বন্ধুত্বের চিহ্ন স্বরূপ নামারি রায়াকে তার প্রিয় ড্রাগন নেকলেসটি উপহার দেয়, আর একটি ম্যাপ দেখিয়ে বলে, জানো আমাদের ওখানে সবাই বলে মহান ড্রাগন সিসু এখনো বেঁচে আছে। দানবদের পরাজিত করার পর সে নদীর স্রোতে ভেসে গেছে, আর নদীতেই কোথাও ঘুমিয়ে রয়েছে। ফলে রায়া ও নামারিকে কিছু দেখাতে চায়, আর তাকে নিয়ে উপস্থিত হয় সেই গোপন কক্ষে, যেখানে সেই ড্রাগন স্টোনটি সংরক্ষিত ছিল। আসলে রায়ার মন তার বাবার মতোই পরিষ্কার ছিল, সে খুব সহজেই নামারিকে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু এই স্থানে পৌঁছানোর পরেই নামারি রায়ার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। অ্যাকচুয়ালি নামারির রায়ার সাথে বন্ধুত্ব করার উদ্দেশ্যই ছিল এই ড্রাগন স্টোনটি হাতিয়ে নেওয়া। তবে রায়া কোনোভাবেই নামারিকে সেই স্টোন পর্যন্ত পৌঁছতে দেয় না। আর তারপর নামারির পাঠানো সিগন্যাল পেয়ে সেখানে তার লোকেরাও চলে আসে সেই মণিটিকে চুরি করার জন্য। রায়া সেখানে একা ছিল, আর এরপর তার বাবা বেঞ্জাও সেখানে চলে আসে তাকে রক্ষা করতে। রায়া ও তার বাবা মিলে সেই সৈন্যদের সাথে সাহসের সাথে লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ এক সৈন্যের ছোড়া একটা তীর এসে তার বাবার পায়ে লাগে। আর ততক্ষণে সেখানে বাকি গোত্রের লোকেরাও চলে আসে, যারা নিজেরাও চাইতো এই স্টোনটিকে হাতিয়ে নিতে। তারা প্রত্যেকেই সেই মণিটি নিয়ে কাড়াকাড়ি করতে থাকে, আর যার ফলে তাদের হাত থেকে সেই মণিটি পড়ে গিয়ে ভেঙে 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। আর এখন যেহেতু সেই মণিটি ভেঙে গেছে, তাই তার পাওয়ারও এখন
এখন কম হয়ে যায়। ফলে সাথে সাথেই সেই দানবটি, যার নাম ছিল ড্রুন, সে সেখানে আবার ফিরে এসে তাদের উপর হামলা করে দেয়। আর তখন আহত বেনজয় মণির একটি টুকরো তুলে নিয়ে সেই দানবদের দিকে দেখাতেই তারা সেই স্থান থেকে সরে যায়। ফলে তারা সবাই বুঝতে পারে যে স্টোনটি টুকরো টুকরো হয়ে গেলেও তার কিছুটা ম্যাজিক এখনো বিদ্যমান। আর তখন প্রত্যেক গোত্রের লোকেরা একটি করে সেই স্টোনের টুকরো তুলে নেয় এবং এরপর সেখান থেকে খুব দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। আর তখন সেই দানবের আক্রমণে প্রচুর মানুষ সেখানে পাথরে পরিণত হয়ে যেতে থাকে। এদিকে বেনজার পায়ে তীর লাগার কারণে সে দৌড়াতে পারছিল না, আর তার হাতে ছিল সেই স্টোনের একটি টুকরো, যেটা সে তার মেয়ে রায়ার হাতে তুলে দিয়ে তাকে নদীর পানিতে ফেলে দেয়, কেননা সেই দানবটি পানিকে অনেক ভয় পায়। আর বেনজা সেই দানবের আক্রমণে পাথরে পরিণত হয়ে যায়। আর এরপর সিন শিফট হয় 6 বছর পরের বর্তমানে, মানে যেখান থেকে মুভিটি শুরু হয়েছিল। রায়া এখন অনেক বড় হয়ে গেছে। সে তার পোষা প্রাণী টুকটুকের পিঠে চড়ে সে 5টি রাজ্যের একটি রাজ্য টেলসের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে। এই রাজ্যের একটি মানুষও এখন জীবিত নেই, তারা সবাই সেই দানবের আক্রমণে পাথরে পরিণত হয়ে গেছে। রায়া এই রাজ্যের একটি নদীর শেষ প্রান্তে এসে থামে। তার উদ্দেশ্য হলো সেই মহান ড্রাগন সিসুকে খুঁজে বের করা, কেননা একমাত্র সিসুই পারবে আবার তার বাবাকে জীবিত করে দিতে, যে কাজটি সে 500 বছর আগেও করেছিল। একে একে সে সবগুলো নদীতেই সিসুকে খুঁজে চলেছে, আর আজ এটাই হলো শেষ নদী। সে সেখানে এসে একটি রিচুয়াল করে, আর কিছুক্ষণের মধ্যেই সেই নদীর স্রোত উল্টো বইতে শুরু করে। আর সেখান থেকেই জেগে ওঠে সেই মহান ড্রাগন সিসু। সিসু ছিল খুব চঞ্চল আর মাস্তিখোর একটি ড্রাগন। সে রায়াকে দেখে ভাবে, যেহেতু মানুষেরা এখনো বেঁচে আছে, তার মানে সে সেই দানবদের পরাজিত করতে সক্ষম হয়েছে, পৃথিবী আবার আগের মতো হয়ে গেছে। সে বলে, আমার ভয়ঙ্কর খিদে পেয়েছে, আমি আজ সকাল থেকে কিছুই খাইনি। সে রায়ার ব্যাগ থেকে কিছু খাবার বের করে মুখে দিয়ে বলে, এটা কি জিনিস? রায়া বলে, কাঁঠালের টিক্কি, আমিই বানিয়েছি। সিসু বলে, তুমি তো অনেক ভয়ঙ্কর বাবুর্চি। সে সেই খাবারটি টুকটুককে দিয়ে বলে, নে বাবা তুই খা। এরপর রায়া থেকে সবকিছু খুলে বলে যে সে 500 বছর ধরে ঘুমিয়েছিল, আর এর মধ্যে কি কি ঘটে গেছে। এই কথা শুনে তো সিসু অনেক টেনশনে পড়ে যায়। সে বলে, মানে তোমরা মনিটাই ভেঙে ফেলেছো, এখন আমি কি করব? রায়া বলে, তুমি তো মহান ড্রাগন সিসু, তুমি আরেকটা স্টোন বানিয়ে সবকিছু ঠিক করে দাও। সিসু তখন বলে, দেখো বাচ্চা, আমি অতটাও মহান নই। আমি সবকিছু ঠিক করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই মনিটি আমি বানাইনি। যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছিল, তখন আমার বড় ভাই বোনেরা নিজেদের স্যাক্রিফাইস করে এই মনিটি বানিয়ে আমাকে দিয়েছিল। আর যেহেতু তারা এখনো পাথরই রয়ে গেছে, তাই আরেকটা মনি বানানো আমার পক্ষে সম্ভব না। এরপর সিসু যখন রায়ার কাছে থাকা সেই মনিটির একটি টুকরো তার হাতে তুলে নেয়, তখনই সে জলজল করতে থাকে। রায়া তখন তাকে বলে, তুমি তো গ্লো করছো। তখন সে বলে, আমি জানি, আমি না আমার ত্বকে নিয়মিত হলদি আর চন্দন লাগাই। রায়া বলে, আমি তোমাকে তা বলিনি, নিজের দিকে একবার দেখো। সিসু তখন অনেক খুশি হয়ে যায় আর বলে, এটা তো আমার ছোট বোন আম্বার জাদু। সকল ড্রাগনেরই একটা ম্যাজিক্যাল পাওয়ার থাকে। তখন রায়া জিজ্ঞাসা করে, তোমার ম্যাজিক কি? সিসু বলে, আমি অনেক ভালো সাঁতার কাটতে পারি। রায়া বলে, আচ্ছা, এই মনিটার টুকরো স্পর্শ করতেই তুমি শক্তি পেয়েছো, এর অর্থ কি বুঝতে পারছো? সিসু বলে, তার মানে এখন ল্যাম্পের তেল ভেসে যাবে। চিন্তা করো এর বুদ্ধি কোথায়। তো রায়া বলে, এর মানে হলো এই মনিটির শক্তির সাথে তোমার এখনো সম্পর্ক জুড়ে রয়েছে। সবগুলো টুকরো একত্রিত করতে পারলে তুমি এর মাধ্যমে আবার সেই দানবদের ধ্বংস করে দিতে পারবে, আর পাথর হয়ে যাওয়া সবাইকে আবার ফিরিয়ে আনতে পারবে। তো এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে বাকি 4 টুকরো স্টোন সংগ্রহ করতে, যার একটা ছিল টেল গোত্রের কাছে, একটা ট্যালন গোত্রের কাছে, একটা স্পাইন গোত্রের কাছে, আর একটা ফ্যাং গোত্রের কাছে। আর যেহেতু তারা তখন টেল রাজ্যেই ছিল, তাই তারা প্রথমে সেই মনিটাই উদ্ধার করতে একটি টেম্পেলের মতো জায়গায় যায়। এই জায়গাটিতে অনেক রকমের ট্র্যাপ সেট করা দেখে সিসু বলে, এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলোই দানবকে আটকাতে পারবে না। রায়া বলে, এই ট্র্যাপগুলো দানবদের জন্য নয়, এগুলো মানুষদের জন্য। তো এরপর আমরা দেখতে পাই সেই রাজ্যের প্রধান অনেক আগেই সেই মনিটির টুকরো আঁকড়ে ধরে মারা গেছে, আর বাকি সবাই সেই দানবের আক্রমণে পাথর হয়ে গেছে। তারা অনেক সহজেই সেই টুকরোটি পেয়ে যায়, আর মনিটা হাতে নিতেই সিসু একটি মানুষের মতো দেখতে হয়ে যায়। সে বলে, এটা আমার বোন প্রাণীর জাদু, সে নিজের রূপ পরিবর্তন করতে পারত। তো তারা সেখান থেকে রওনা করার আগেই সেই নামারি আর তার সেনারা সেখানে চলে আসে। নামারি একদমই বুঝতে পারে না যে রায়ার সাথে যে মেয়েটি রয়েছে সেটি হলো ড্রাগন সিসু। তো তারা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করলে রায়া সিসুকে কৌশলে সেখান থেকে নিয়ে পালিয়ে চলে আসে, আর নায়ামির দল তাদের পিছু করতে থাকে। ফলে তারা দ্রুত একটি নৌকায় উঠে পড়ে। নৌকাটি খুবই স্লো চলতে থাকলে সিসু নৌকা থেকে লাফ দিয়ে নেমে তার শক্তির মাধ্যমে দ্রুত গতিতে সেখান থেকে তাদেরকে নিয়ে চলে যায়। আর নামারি রায়াকে ধরতে ব্যর্থ হয়ে তার নিজের রাজ্যে ফিরে যায়। তো যেতে যেতে নৌকার মাঝি বাউন নামের ছেলেটির সাথে রায়ার কথা হয়। বাউন বলে, দানবেরা তার বাবা মাকে পাথর করে দিয়েছে, আর তাই সেই নৌকাতে এখন একাই থাকে। আর এই বাচ্চাটির সাথে রায়ার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো এরপর তারা গিয়ে পৌঁছায় সেই ট্যালন রাজ্যে। রায়া সিসুকে বলে সে যেন এই নৌকা থেকে বের না হয়, কেননা তার কিছু হয়ে গেলে সবকিছুই শেষ হয়ে যাবে। তো এটা বলে রায়া সেখান থেকে রওনা দেয়। আর কিছু দূরে যেতে রায়া তার সামনে একটি বাচ্চাকে কান্না করতে দেখে। রায়া যখনই বাচ্চাটিকে কোলে তুলে নেয় আদর করার জন্য, তখনই
পিছনে তাকিয়ে দেখে 3টি বানর তার মণিগুলো চুরি করে নিচ্ছে। এই বানর 3টি আসলে বাচ্চাটিরই সাথী। তো তারা মণিগুলো নিয়ে পালাতে থাকলে নিরুপায় হয়ে রায়াও তাদের পিছু করতে থাকে, আর একটা সময় অনেক কষ্টে তাদের ধরেও ফেলে। কিন্তু যখনই রায়া জানতে পারে যে এই বাচ্চাটির বাবা মাও সেই ড্রোনদের কারণে পাথর হয়ে গেছে, তখন সে তাদেরকে অফার দেয় ভালো কাজ করে টাকা ইনকাম করার জন্য। আর এরপর সে ওই বাচ্চা ও তার সাথীদের সাহায্যে খুব সহজেই গার্ডদের ফাঁকি দিয়ে পৌঁছে যায় সেই গোত্রের লিডারের রুমে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে তাদের লিডারও অনেকদিন আগেই পাথরে পরিণত হয়ে গেছে এবং সেই মণির টুকরোটি বর্তমানে আর এক নতুন লিডারের কাছে রয়েছে। এদিকে আমরা দেখি সিসু নৌকায় বসে ভাবতে থাকে এসব চুরি টুরি না করে তাদের লিডারকে কোনো গিফট দিয়ে তার সাথে বন্ধুত্ব করে নিলেই তো সহজেই তার কাছ থেকে মণির টুকরোটি নিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু তার কাছে তো গিফট কেনার মতো কোনো টাকা নেই। তখন বাউন তাকে বুদ্ধি দেয় ধারে নেওয়ার জন্য। তো সিসু তখন সেই নৌকা থেকে বেরিয়ে পড়ে আর পথে যেতে যেতে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে নিতে থাকে। আর সমস্ত দোকানদারেরা মিলে যখন তাকে টাকার জন্য ঘিরে ধরে, তখন তাকে সেখান থেকে একটি বৃদ্ধা মহিলা উদ্ধার করে নিয়ে আসে। আর তারপর তাকে লিডারের কাছে নিয়ে যাওয়ার নাম করে এমন একটি জায়গায় নিয়ে ছেড়ে দেয় যেখানে ছিল সেই দানবের আধিপত্য। আসলে একটু আগেই যখন দোকানদারেরা তাকে টাকা নেওয়ার জন্য ঘিরে ধরেছিল, তখন সে ভুল করে তার কাছে থাকা ড্রাগন স্টোনের কথা বলে ফেলেছিল, যে কারণে সেই মহিলা তাকে এখানে ধরে নিয়ে এসেছে। আর এই মহিলাই ছিল এই গোত্রের নতুন লিডার। সে সিসুকে হুমকি দেয় যে সে যদি না জানায় যে বাকি টুকরোগুলো কোথায় রয়েছে, তবে সে তাকে এই স্থানেই ছেড়ে দেবে পাথর হয়ে যাওয়ার জন্য। আর এই মুহূর্তে রায়া সেখানে উপস্থিত হয়ে ওই মহিলার হাতে থাকা আরেকটি টুকরো উদ্ধার করে সিসুকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে তাদের সেই নৌকায়। আর তারপর তারা আবারও রওনা করে আরেকটি টুকরো উদ্ধার করতে স্পাইন রাজ্যের উদ্দেশ্যে। তখন আমরা সেই বেবি আর তার বানরদেরকেও সেই নৌকায় দেখতে পাই। যেহেতু তারা রায়াকে এখানে সাহায্য করেছে, তাই রায়া তাদেরকে তার পরবর্তী মিশনেও সঙ্গে নিয়ে নিয়েছে। এদিকে নামারি তার মায়ের কাছে গিয়ে পারমিশন চাই তাদের রয়্যাল আর্মি ব্যবহার করার জন্য, কারণ সে জানে রায়া এখন কোথায় কোথায় যেতে পারে। তাই সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে রায়ার মুখোমুখি হতে চায়। অন্যদিকে রায়া ও তার সাথীরা এসে পৌঁছায় সেই স্পাইন রাজ্যের উপকূলে। সিসু রায়াকে বলে এত কষ্ট না করে তাদের লিডারের কাছ থেকে ড্রাগন স্টোনের টুকরোটি চেয়ে নিলেই তো হয়, কেননা তারা তো মানুষের হেল্প করার জন্যই কাজ করছে। সে রায়ের কোনো নিষেধ না শুনে এগিয়ে যেতে থাকলে তারা দুজনে একটি ট্রাপের ভেতর আটকে পড়ে। তো এরপর তাদের যখন জ্ঞান ফিরে আসে, তারা তাদের সামনে একটি বৃহৎ আকারের লোককে দেখতে পায় যার নাম ছিল টম। আর দুঃখের ব্যাপার এই যে সেখানে শুধু টম একাই জীবিত রয়েছে, তার গোত্রের বাকি সবাই পাথরে পরিণত হয়েছে। তবে সেই মুহূর্তে টুকটুক এবং তাদের অন্য সাথীরা এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নেয় এবং টমকে বন্দী বানিয়ে ফেলে। তবে টম খুবই ভালো মানুষ ছিল। রায়া তার কাছে সাহায্য চাই যে সে যদি তাকে ড্রাগন স্টোনের বাকি টুকরোগুলো উদ্ধার করতে সাহায্য করে, তবে তারা হয়তো তাদের পরিবার এবং বাকি গোত্রের সবাইকে ফিরিয়ে আনতে পারবে। এবং টমও রাজি হয়ে যায়। তবে ততক্ষণে নামারি তার গোটা সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়ে গেছে। তারা সেই স্থানটিকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে। তাই রায়া ডিসাইড করে সে নামারিকে ডিস্ট্রাক্ট করবে, আর অন্য দিক দিয়ে সিসু ও বাকিরা সেই ড্রাগন স্টোনগুলো নিয়ে সেখান থেকে পালাবে। তো সেখানে নামারির সাথে রায়ার ফাইট হতে থাকে, কিন্তু রায়া নামারির সাথে পেরে উঠছিল না, যা দেখে সিসু সেখানে তার ড্রাগন ফর্মে চলে আসে। নামারি তো সিসুকে দেখে একদম অবাক হয়ে যায়। সিসু তখন সেই স্টোনের একটি পাওয়ার ইউজ করে, যার ফলে সেখানে চারিদিকে কুয়াশা হয়ে যায় এবং সে রায়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে টম এবং বাকি সবাই সিসুকে তার অরিজিনাল ড্রাগন ফর্মে দেখে অবাক হয়ে যায় যে তারা সত্যি সত্যি একটি ড্রাগনকে তাদের সামনে দেখছে। এবং টম তার সাথে থাকা স্টোনের একটি টুকরো রায়াকে দিয়ে দেয়, কারণ তখন তার মনে একটি আশা জেগে ওঠে। সিসু সেই স্টোনটি তার হাতে নেওয়ার সাথে সাথে সেখানে বৃষ্টি হতে শুরু করে, যেটা সেই স্টোনের পাওয়ারটিকে ইন্ডিকেট করে। তাদের কাছে এখন স্টোনের 4টি টুকরো রয়েছে, আর বাকি একটি টুকরো রয়েছে ফ্যাং নামের সেই রাজ্যে। এই রাজ্যের চারিপাশে জলাশয় খনন করা রয়েছে যেন ড্রোন নামে সেই দানবটি সেখানে ঢুকতে না পারে, আর আছে কঠোর পাহারা যেন বাইরের মানুষও সেখানে প্রবেশ না করতে পারে। তো রায়া এবং তার সাথীরা প্ল্যান করতে থাকে তারা কিভাবে সেখানে প্রবেশ করতে পারে। রায়ার প্ল্যান অনুযায়ী তারা সেখানে গিয়ে লড়াই করে স্টোনটি উদ্ধার করে আনবে। তবে সিসু রায়ের প্ল্যানটিকে একদমই পছন্দ করে না, কেননা মারামারি ভায়োলেন্স সিসুর একদমই পছন্দ না। সে রায়াকে আবার বলে তাদের জন্য উপহার নিয়ে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে ড্রাগন স্টোনটি নিয়ে আসতে। কিন্তু রায়া তো একবার বন্ধুত্ব ও ভরসা করে ঠকেছে, তাই সে এখন কাউকে ভরসা করতে পারে না। তখন সিসু তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে সিসুর প্রত্যেকটি ভাই বোনের স্ট্যাচু ছিল, আর সেখান থেকে আমরা আসল ঘটনাটি জানতে পারি যে আজ থেকে 500 বছর আগে কি ঘটেছিল। সিসু জানায় যে তার প্রত্যেকটি ভাই বোনের কাছে আলাদা আলাদা পাওয়ার ছিল। একজনের নাম হলো আম্বা, তার কাছে ছিল গ্লোয়িং পাওয়ার, অর্থাৎ সে জলজল করে উঠত। একজনের নাম ছিল প্রাণী, সে রূপ পরিবর্তন করতে পারত। একজনের নাম ছিল জাগান, সে কুয়াশা তৈরি করতে পারত। আর সবচেয়ে বড় ভাইয়ের নাম ছিল পেঙ্গু, যে বৃষ্টি নামাতে পারত। যখন দানবেরা সবাইকে শেষ করে দিচ্ছিল, তখন তার ভাই বোনেরা মিলে তাদের শক্তি ব্যবহার করে সেই ড্রাগন স্টোনটি তৈরি করে এবং সিসু তার মাধ্যমেই সেই ড্রোন নামের দানবটিকে হারিয়ে দেয়। সে রায়াকে বলে যে তার তেমন কোনো পাওয়ারই ছিল না, কিন্তু তার ভাই বোনেদের বিশ্বাস তাকে অনেক শক্তিশালী করে তুলেছিল, আর যে কারণে সে দানবটিকে হারাতে পেরেছিল। আর রায়া যদি এখন বিশ্বাস করে, তবে তারা
হয়তো সবাইকে ফিরিয়ে আনার পাশাপাশি তার বাবার স্বপ্নও পূরণ করতে পারবে, অর্থাৎ সব গোত্রের লোকেদের একসাথে কুমানরায় থাকার স্বপ্ন। তো রায়া সিসুর কথায় কনভিন্স হয়ে যায় এবং সে নামারিকে একটি উপহার ও একটি চিঠি পাঠায়। এই উপহারটি ছিল সেই ড্রাগনের নেকলেসটি, যেটি নামারি একসময় রায়াকে উপহার দিয়েছিল। নামারি এখন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, কেননা সেও ড্রাগনের ফ্যান। কিন্তু বিপত্তি বাধায় তার মা ভিরানা। নামারি তার মাকে জানায় যে সে একটি জীবন্ত ড্রাগন দেখেছে, সম্ভবত সবকিছু আবার আগের মতো ঠিক করে দেওয়া যেতে পারে যদি সেই সবগুলো ড্রাগন স্টোনকে আবার এক করে দেওয়া হয়। কিন্তু ভিরানা তা কিছুতেই করতে চায় না, কেননা সে মনে করে সবকিছু আগের মতো হয়ে যাওয়ার পর সবাই তাদেরকেই দোষারোপ করবে, কেননা তাদের জন্যই তো সেই ড্রাগন স্টোনটি খন্ড খন্ড হয়ে গিয়েছিল। আর তারা যদি সেই ড্রাগন এবং স্টোনগুলিকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে এনে সবাইকে ফিরিয়ে আনতে পারে, তবে সবাই তাদেরকে মান্য করবে। এরপর নামারি রায়ার সাথে দেখা করে। তার হাতে রয়েছে সেই ড্রাগন স্টোনের শেষ টুকরোটি। রায়া যখন সেটি নিতে যায়, তখন নামারি তার দিকে একটি ক্রসবো তাক করে। সে খুব নার্ভাস এবং দ্বিধাদ্বন্দ্বে থাকে যে সে কি করবে। অ্যাকচুয়ালি সে মন থেকে রায়াকে সাহায্য করতে চায়, কিন্তু সে তার মায়ের আদেশ অনুযায়ী তাদেরকে বলে সিসু আর স্টোনগুলো তাকে দিয়ে দিতে। রায়া তার সাথে লড়াই করতে চাইলেও সিসু তাকে থামিয়ে দেয় আর নামারিকে বলে, আমি জানি তুমি এমন কিছুই করতে চাও না, তুমিও একটি সুন্দর দুনিয়া চাও, আমরা সবাই তাই চাই, আমি তোমাকে বিশ্বাস করি। সে নামারির সাথে কথা বলতে বলতে তার দিকে এগিয়ে যেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে রায়া নামারির কাছ থেকে সেই ক্রসবোটি কেড়ে নিতে গেলে ভুলবশত সেটি ফায়ার হয়ে যায়, আর যেটা গিয়ে লাগে সিসু নামের সেই ড্রাগনের গায়ে, আর যার ফলে সে সেই পাহাড় থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। সিসু সম্ভবত মারা গেছে, আর যার কারণে আমরা দেখি সেখানকার সব জলাশয়গুলোও শুকিয়ে যেতে। অ্যাকচুয়ালি সিসু ছিল ওয়াটার ড্রাগন, আর যার কারণেই সেই ড্রোন নামের দানবেরা পানি দেখলে এত ভয় পেত। আর এখন জলাশয়ের সব পানি শুকিয়ে যাওয়ার কারণে সেই দানবেরা ফ্যাং রাজ্যের ভিতরে ঢুকে পড়ে। তারা সেই শহরের ভেতরে ঢুকে প্রত্যেকটা মানুষকে পাথরে পরিণত করে দিতে থাকে। একই সাথে সেখানে নামারির মা ভিরানাও পাথরে পরিণত হয়ে গেছে। নামারি মনে করে যে রায়া সেখানে সেই বোকামিটা না করলে সিসু এখনো মারা যেত না, আর যার ফলে তার মাও পাথরে পরিণত হতো না। আর রায়া মনে করে যে নামারি সেখানে ক্রসবোটা না আনলে আর সেটা না চালালে সিসু এখনো বেঁচে থাকতো। তারা দুজন এখন দুজনের চরম শত্রু। তারা সেখানে লড়তে থাকে এবং ফাইনালি রায়া নামারিকে হারিয়ে দেয়। তবে শেষ মুহূর্তে নামারি জানায় সে কিন্তু সিসুকে বিশ্বাস করেছিল, তবে রায়া সেই বোকামিটা না করলে সিসু এখনো বেঁচে থাকতো। সুতরাং সিসুর মৃত্যুর জন্য নামারি যতটুকু দায়ী, রায়াও ঠিক ততটুকুই দায়ী। এরপর রায়া সেখান থেকে চলে যায় আর তার বন্ধুদের সাথে মিলে সেখানকার লোকদের বাঁচাতে শুরু করে। তাদের কাছে সেই স্টোনগুলো ছিল, তবে সেগুলোর পাওয়ার আস্তে আস্তে কমে যেতে থাকে, কারণ সেই মুহূর্তে আর কোনো ড্রাগনই বেঁচে নেই। এবং ফাইনালি তারা সবাই একটি জায়গায় ফেসে যায় এবং সেই দানবেরা তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। আর সেই স্টোনের টুকরোগুলো দিয়েও এখন তেমন কোনো কাজ হচ্ছে না। সেখানে নামারিও তাদের সাথে রয়েছে। যদিও স্টোনগুলোর পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, তবে রায়ের মনে এখনো বিশ্বাস রয়েছে। সে সবার থেকে তাদের স্টোনগুলো চায়, যেগুলো নিয়ে সে আবার একত্রিত করবে। বাউন বলে সিসু আর বেঁচে নেই আর তার জাদুও। রায়া বলে জাদু নয়, আমাদের প্রয়োজন একে অন্যের প্রতি বিশ্বাস আর ভরসা। কিন্তু তারা কেউ নামারিকে বিশ্বাস করতে রাজি হয় না। তখন রায়া তার শেষ চেষ্টা করে। সে তার নিজের কাছে থাকা স্টোনটা নামারির হাতে তুলে দিয়ে সেই ড্রোনের মধ্যে চলে যায় আর নিজেও পাথর হয়ে যায়। আর এটা দেখে তার অন্যান্য সঙ্গীরাও এক এক করে তাদের স্টোনের টুকরোগুলো নামারির হাতে তুলে দিয়ে তারাও পাথরে পরিণত হয় এবং শেষ পর্যন্ত নামারি তার হাতের সকল টুকরোগুলো একত্রিত করে নিজেও তাদের সাথে যোগ দেয়। আর এরপরই সেই স্টোনের শক্তির সাহায্যে নিমেষেই সেই দানবেরা ধ্বংস হয়ে যায়। আর এরই মাধ্যমে সকল পাথরে পরিণত হওয়া মানুষেরাও আবার জীবিত হয়ে যায়। নদীতে জলও ফিরে এসেছে এবং একই সাথে বৃষ্টিও হতে থাকে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো সকল মানুষের সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হওয়া সকল ড্রাগনেরাও এবার ফিরে এসেছে। তারা প্রত্যেকে মিলে সিসুকে আবার জীবিত করে দেয়। রায়া এবং সিসু একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং নামারিকেও তাদের কাছে টেনে নেয়। টম তার কাবিলায় ফিরে গিয়ে দেখে তার কাবিলার প্রত্যেকে আগের মতো হয়ে গেছে। একই সাথে সেই বাউন নামের বাচ্চাটিও তার পরিবারকে ফিরে পেয়েছে। রায়া তার রাজ্যে ফিরে এসে দেখে তার বাবা আবার পাথর থেকে মানুষ হয়ে গেছে। তবে সেখানে শুধু রায়া একা ফিরে আসেনি, প্রত্যেকটা গোত্রের লোকই সেই হার্টে ফিরে এসেছে, ঠিক যেমনটি তার পিতা বেঞ্জা চেয়েছিল। তো এরপর তারা সবাই ভেদাভেদ ভুলে একসাথে আবার কুমানরায় বসবাস করতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পবাজির গল্প কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ারের ব্যাপারে তো তোমাদের জানাই আছে। গল্পটি ভালো লাগলে সামাজিক কাজকর্মে লেগে পড়ো। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সাথে থেকো।